তাদের কাউকে খুন করা হয়নি। হামলার এক পর্যায়ে জ্ঞান হারালে সেখানে ফেলে আসা হতো তাদেরকে। মেট্রোপলিটন টরন্টো পুলিশ ডিপার্টমেন্ট সেই 7 জন তরুণীর স্টেটমেন্ট নেয়, কিন্তু তাদের উপর রাতে হামলা করার ফলে কেউই হামলাকারীর ব্যাপারে সঠিক কোনো কিছু উল্লেখ করতে পারে না। কিন্তু সবাই একটা কথাই বলে যে হামলাকারী অনেক উঁচা লম্বা, হালকা রঙের চুল আর অনেক সুন্দর ছিল দেখতে। এছাড়াও আরেকটা জায়গায় সবাই একই কথা বলে যাচ্ছে, সেটা হচ্ছে হামলাকারী তাদের নিজেদের সম্পর্কে নোংরা কথা বলতো আর না বললে মারধর করত। পুলিশ একটা রেপিস্টের খোঁজে লেগে গেল। তারা ডিএনএ স্যাম্পলস কালেক্ট করতে লাগলো। তারা এই ধর্ষণকারীকে নাম দিল স্কারবোরো রেপিস্ট। 1987 সালে যখন কার্লার পলের সাথে প্রথম দেখা হয়, তখন সেই শহরে ইতিমধ্যে 3 জন তরুণীর উপর হামলা চলে। আর এই 3 তরুণীর উপর হামলা স্কারবোরো রেপিস্টের কাজই বলে ধারণা করা হয়। কার্লা কখনোই এমন কিছু চিন্তা করেনি যে তার প্রেমিকের সাথে এসবের কোনো সম্পর্ক থাকতে পারে। পল তার প্রেমিকা কার্লাকে খুব ভালোবাসত। সময়ে অসময়ে তাকে ছোট ছোট অনেক সারপ্রাইজ দিত। কখনো ফুলের তোড়া, কখনো চকলেট, আবার কখনো ছুটির দিনে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। এসব দেখে কার্লা আরো বেশি পলের প্রেমে পড়ে যায়। তাদের সম্পর্ক আস্তে আস্তে আরো মজবুত হতে থাকে। পল প্রায় কার্লাদের বাসায় যেত। কার্লার বাবা মাও তাকে খুব পছন্দ করত। তারা কার্লার চেয়ে পলের বয়সে বড় হওয়াটাকে খুব একটা সমস্যা মনে করল না। 1989 সালের স্প্রিংয়ে কার্লা কলেজ পাশ করে বের হয়ে যায়। সেই বছরের ডিসেম্বরে কার্লা আর পল দুজন মিলে একটা ট্রিপে চলে যায় নায়াগ্রা ফলসে। সেখানে গিয়ে পল কার্লাকে প্রপোজ করে যে তাকে বিয়ে করতে চায় সেটা জানিয়ে। কার্লা খুব সানন্দে রাজি হয়ে যায়। আর এই বিয়েতে তাদের বাবা মায়ের কোনো আপত্তি ছিল না। 1991 সালের বসন্তের একদিনে তাদের বিয়ের তারিখ ঠিক হয়। পুলিশ স্কারবোরো রেপিস্টের একটি সম্ভাব্য স্কেচ মিডিয়াতে রিলিজ করে। আর সেই সম্ভাব্য স্কেচটা দেখতে পায় পলের বেস্ট ফ্রেন্ড। স্কেচটা দেখে সে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানায় যে তাদের কাছ থেকে রিলিজ হওয়া স্কেচটা দেখতে কিছুটা তার বন্ধু পল বার্নার্ডোর সাথে মিল রয়েছে। সেই বছরের ডিসেম্বর মাসের মধ্যে পুলিশ স্টেশনে অসংখ্য ফোন কল চলে আসে। সবারই একই কথা, তারা পুলিশের দেওয়া স্কেচের সাথে পল বার্নার্ডোর অনেক মিল খুঁজে পায়। পুলিশ পল বার্নার্ডোকে জিজ্ঞেস করবার জন্য ডেকে পাঠায়। কিন্তু ততদিনে পল স্কারবোরো ছেড়ে সেন্ট ক্যাথরিন্সে বসবাস করা শুরু করে। আর কার্লা তার মা বাবার সাথে থাকতে শুরু করে, যতদিন না পল সেন্ট ক্যাথরিন্সে নিজের একটি বাসা নেয়। এদিকে স্কারবোরো রেপিস্টের কেসটা কিভাবে যেন ধামাচাপা পড়ে যায়। কিন্তু কিছুদিন পর সেন্ট ক্যাথরিন্সের একটা ঘটনার সবাইকে আবার ভাবতে বাধ্য করে। কার্লার ছোট বোন ট্যামি, যার বয়স 15 বছর, ছোট্ট মেয়েটা সবসময় পলকে তার বড় ভাইয়ের মতো মনে করত। কিন্তু খুব তাড়াতাড়ি এই মেয়েটা পলের নজরে পড়ে যায়। পল তার প্রতি কার্লার ভালোবাসার সুযোগ কাজে লাগিয়ে তার কাছে এক ভয়ঙ্কর আবদার করে বসে। তার সাথে সম্পর্কের পর সে জানতে পারে যে কার্লা আসলে ভার্জিন না। তাই সে কার্লাকে বলে সে এমন একজন চায় যে ভার্জিন, আর সেই মেয়েকে কার্লাকেই খুঁজে বের করে দিতে হবে। সে কার্লাকে এটাও বলে যে তার খুব কাছের কাউকে যেন খুঁজে বের করে। আর কার্লার কাছে ভার্জিন বলতে শুধু একজনই ছিল, আর সেটা হচ্ছে তার ছোট বোন ট্যামি। পলকে খুশি করার জন্য কার্লা তার ছোট বোন ট্যামিকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে রাজি হয়, যেন পল তাকে ধর্ষণ করতে পারে। এটা পলের জন্য হবে কার্লার পক্ষ থেকে ক্রিসমাস গিফট। 1990 সালের 23 ডিসেম্বর ক্রিসমাস সবার সাথে কাটানোর জন্য কার্লার মায়ের বাড়িতে চলে আসে পল। সেদিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কার্লা তার ছোট বোন ট্যামিকে তাদের রুমে ডেকে নিয়ে যায় ককটেল খাওয়ানো আর গল্প করার কথা বলে। কিন্তু ট্যামি তো আর জানতো না যে তার বড় বোনের আসল উদ্দেশ্য কি। কার্লা তার ছোট বোন ট্যামির ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর সেই ড্রিঙ্ক পান করার পরপরই ট্যামি জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই পল তাকে ধর্ষণ করে। আর কার্লা রুমের এক পাশে থেকে পুরো দৃশ্য ক্যামেরায় ভিডিও করে। একসময় পল কার্লাকে আদেশ করে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। কোনো কিছু না ভেবে শুধুমাত্র পলকে খুশি করার জন্য সে এতেও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ট্যামির হালকা জ্ঞান ফেরে। সে সম্পূর্ণ চোখ না খুলে বমি করতে শুরু করে। কার্লা তখন ক্যামেরা লুকিয়ে ফেলে। ট্যামির অবস্থা খারাপ দেখে ভয় পেয়ে 911-এ কলও করে সে। দ্রুত অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। 2 দিন হাসপাতালে অজ্ঞান থাকার পর 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডের সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তার তার মৃত্যুর কারণ স্বাভাবিক বলেই ধরে নেয়। ট্যামির গালে একটা ছোট্ট পোড়া দাগ দেখলেও তারা সেটা তাদের নজরে নেয়। কেউ ভাবতেই পারেনি যে ছোট বোনের এই মৃত্যুতে তার নিজের বড় বোন জড়িত থাকতে পারে। মা বাবাও তাদের ছোট বোনের মৃত্যুকে
একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নেয়। 14 বছর বয়সী লেসলি ম্যাফি পল লেসলিকে তুলে নিয়ে আসে তার নিজের বাড়ির পেছনের উঠোন থেকে। বাসা থেকে ড্রিঙ্কে আর স্মোক করা নিষেধাজ্ঞায় থাকায় লেসলিকে সে সিগারেটের লোভ দেখিয়ে তার গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসে। পলের আসল উদ্দেশ্য ছিল লেসলিকে তার সেক্স স্লেভ করে রাখা, কিন্তু লেসলির ভাগ্যে লেখা ছিল আরো ভয়ঙ্কর কিছু। 15 জুন 1991 বোট ডালহৌসি, অন্টারিও। কার্লার পলের দোতলা বাড়িতে তারা দুইজন মিলে 14 বছর বয়সী লেসলি ম্যাফিকে আটকে রাখে। তারপর তার উপর ধর্ষণ আর নিপীড়ন চলতে থাকে। শুধু তাই না, এসব দৃশ্য কার্লা তাদের ক্যামেরায় ধারণ করে রাখতে থাকে। ধরে আনা 24 ঘন্টার ভেতরে তারা লেসলি ম্যাফির উপর অমানসিক অত্যাচার চালিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। শুধু তাই না, কার্ল আর পল দুজন মিলে লেসলি ম্যাফির মৃতদেহ কেটে টুকরো টুকরো করে, তারপর কংক্রিটের বাক্সে ভরে। এরপর সেটা তাদের বাড়ির প্রায় পাশেই লেক গিবসনে ফেলে দিয়ে আসে। 29 জুন 1991 সালে কার্লা হোমোলকা আর পল বার্নার্ডো প্রায় 100 জন পরিবার আর তাদের বন্ধুদের সামনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। অন্যদিকে ঠিক একই দিনে জেলেরা লেক থেকে উদ্ধার করে লেসলি ম্যাফির মৃতদেহ। পুলিশ এখন FBI প্রোফাইলার গ্রেগ ম্যাকগারির কাছে লেসলি ম্যাফির খুনিকে খুঁজে বের করতে সাহায্য চায়। প্রায় 2 বছর আগে তাকে স্কারবোরো রেপিস্ট কেসে সাহায্য করতে বলা হয়েছিল। সে কিংবা পুলিশ কেউই স্কারবোরো রেপিস্টের সাথে লেসলি ম্যাফির মৃত্যুর কোনো সম্পর্ক থাকতে পারে এ নিয়ে কোনো চিন্তাই করেনি। একদিন নায়াগ্রা পুলিশ লেসলি ম্যাফির মৃত্যুর পেছনে খুনিকে খুঁজে বের করার প্রমাণ খুঁজতে থাকে, আর অন্যদিকে কার্লা শুরু করে তার নতুন সংসার। কিন্তু কিছুদিনের মধ্যে কার্লা বুঝতে পারে যে বিয়ে করলে তার স্বামীর ভার্জিন মেয়ের প্রতি আগ্রহ কমেনি। কার্লার ছোট বোনের মৃত্যুর পরেও সে কার্লাকে বলতে থাকে ট্যামের বান্ধবীদের মধ্যে থেকে কাউকে এনে দিতে। কার্লা পলের প্রতি ভালোবাসা আর ট্যামের মৃত্যুর সত্য ঘটনা ফাঁস হয়ে যাবে এই ভয়ে তরুণীদের ছলাকলা দেখিয়ে তাদের বাসায় নিয়ে আসতে থাকে। ট্যামিকে যেভাবে ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল, অন্যদেরও ঠিক একইভাবে ধর্ষণ করা হয়। কিন্তু এই মেয়েগুলো ট্যামের মতো ওভারডোজ হয়ে মারা যায়। এই ব্যাপারে খেয়াল রাখে কার্লা। রাত শেষ হলেই তাদেরকে গাড়িতে করে কোনো এক জায়গায় ফেলে আসতো, আর সেই মেয়েগুলো জ্ঞান ফেরার পর কিছুই মনে করতে পারত না। আর এইসব ধর্ষণের দৃশ্য কার্লা ক্যামেরায় ধারণ করে রাখত। এই ভিডিও টেপগুলো ছিল পলের কাছে একটা ট্রফির মতো। 16 এপ্রিল 1992 সাল পল আর কার্লা বিকেলবেলা ড্রাইভে বের হয়। তাদের উদ্দেশ্য নতুন কোনো সেক্স লাইফ খুঁজে বের করা। নিজেদের বাড়ি থেকে বেশ কিছু মাইল দূরে গিয়ে তারা 15 বছর বয়সী ক্রিস্টেন ফ্রেঞ্চকে স্কুল থেকে বাসায় ফিরতে থাকে। তারা মেয়েটির একটু সামনে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। মেয়েটি তাদের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কার্লা তার কাছে দিক নির্দেশনার সাহায্য চায়। রাস্তা চেনানোর উদ্দেশ্যে ক্রিস্টেন তাদের গাড়িতে ওঠে। তারপর পল দ্রুত গাড়ি চালিয়ে ক্রিস্টেনকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টেনের নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ল সেখানকার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দিল। সাথে সাথে ঘটনাস্থলে থাকা কিছু মানুষ পুলিশকে জানায় তারা ক্রিস্টেনকে এক দম্পতির সাথে গাড়িতে উঠতে দেখেছিল। পুলিশ সন্দেহ করে এটা লেসলি ম্যাফির খুনের কাজ হতে পারে। তারা খুব দ্রুত একটা টাস্ক ফোর্স তৈরি করে যার নাম দেয় গ্রিন রিবন টাস্ক ফোর্স। ইতিমধ্যে ক্রিস্টেনের বাবা মিডিয়া কনফারেন্সে আসে এবং সবাইকে জানিয়ে দেয় তার একমাত্র মেয়ে ক্রিস্টেনকে যেভাবেই হোক খুঁজে বের করা হবে। এদিকে পল আর কার্লা ক্রিস্টেনকে বেশ কিছুদিন আটকে রাখে, আর এর মধ্যে তার উপর চালায় ধর্ষণ আর শারীরিক নির্যাতন, আর সেই সাথে সেগুলো ভিডিও করে রাখে কার্লা। অবশেষে তারা ক্রিস্টেনকেও শ্বাসরোধ করে হত্যা করে। 30 এপ্রিল 1992 সাল খুঁজে পাওয়া যায় ক্রিস্টেনের মৃতদেহ। পলের মৃতদেহ ফেলে দিয়ে আসে তাদের বাড়ি থেকে প্রায় 30 মাইল দূরের একটা শহর বার্লিংটনে, লেসলি ম্যাফির কবরের পাশে। 1993 সালের জানুয়ারিতে কোনো এক বিষয়ে ঝগড়া করে পল কার্লাকে নির্মমভাবে মারে। ফলে সাথে সাথে কার্লাকে ভর্তি হতে হয় হাসপাতালের ইমার্জেন্সি রুমে। একই সাথে 2 বছর আগে স্কারবোরো রেপিস্ট কেসে নেওয়া DNA স্যাম্পলগুলোর পরীক্ষা করা শেষ হয়। প্রমাণিত হয় পল বার্নার্ডোই স্কারবোরো রেপিস্ট। কার্লা কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ তার সাথে যোগাযোগ করে তার স্বামীর DNA স্কারবোরো রেপিস্ট কেসের সাথে মিলে যাওয়া নিয়ে কথা বলতে। পুলিশ এটাও সন্দেহ করতে থাকে যে পল বার্নার্ডোই লেসলি ম্যাফি আর ক্রিস্টেন ফ্রেঞ্চের মৃত্যুর সাথে জড়িত। কার্লা ভয় পেয়ে যায় যে পুলিশ তাদের ব্যাপারে সব জেনে গেছে, তাই সে তার মায়ের বাসায় গিয়ে বাবা মাকে সব সত্যি কথা বলে দেয়। তারপর সে একজন উকিল হায়ার করে।
সে তাকে জানায় যে তার স্বামীর সব তথ্য সে পুলিশকে জানাবে যদি তারা এই খুনের জন্য তাকে কোনো শাস্তি না দেয়। পুলিশ এই প্রস্তাবে সোজাসুজি কোনো উত্তর দেয় না। এরপর কার্লা পুলিশকে সব খুলে বলে। সে আরো বলে যে তার স্বামী তাকে প্রাণের ভয় দেখিয়ে বাধ্য করতে এসবে অংশ নিতে। অবশেষে 1993 সালের 17 ফেব্রুয়ারি পুলিশ পল বার্নার্ডোকে আটক করে। তারপর 28 জুন তাকে আর কার্লাকে কোর্টে নেওয়া হয়। কোর্টে কার্লাকে পেশ করা হয় একজন নির্যাতিত স্ত্রী হিসেবে, যাকে জোর করে তার স্বামী তার নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত করে। কোর্ট কার্লাকে 12 বছরের কারাদণ্ড দেয়। কিন্তু পল বার্নার্ডোর শাস্তির ব্যাপারে তারা কোনো কিছু গণমাধ্যমে প্রকাশ করে না। কার্লাকে আগস্ট মাসে কিংস্টন প্রিজন ফর ওমেনে পাঠানো হয়। জেলে থাকাকালীন সময় কার্লা তার স্বামী পল বার্নার্ডোকে ডিভোর্স পেপার পাঠায়। 18 মে 1995 সাল পল বার্নার্ডোর ট্রায়ালের দিন। কানাডার ইতিহাসে সবাইকে তাক লাগানো পল বার্নার্ডোর কোর্টে ট্রায়াল শুরু হয়। পল বার্নার্ডোর তৈরি করা সব ভিডিও প্রমাণগুলো দিয়ে সেই ট্রায়াল শুরু হয়। ভিডিওগুলো দেখার পর কেস একটু অন্যদিকে মোড় নেয়। জাজ দেখতে পায় যে কার্লা নিজের ইচ্ছেতেই পল বার্নার্ডোর সাথে ধর্ষণ আর নির্যাতনে অংশ নেয়। তার মানে এতদিন সে পুলিশের কাছে মিথ্যে কথা বলে আসছিল। 1995 সালের 19 জুন কার্লা কোর্টে যায় তার প্রাক্তন স্বামী পল বার্নার্ডোর বিরুদ্ধে সাক্ষী দিতে। সে কোর্টকে জানায় যে সেও বাকি সব মেয়েদের মতো একজন ভিকটিম ছিল। এক পর্যায়ে কোর্টে ভিডিও টেপগুলো দেখানো হয়। সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে নিজের ইচ্ছেতে এসব করেছে। 1995 সালের 1 সেপ্টেম্বর 31 বছর বয়সী পল বার্নার্ডো সব খুনের জন্য অপরাধী প্রমাণিত হয়। 14 জন মেয়ের ওপর হামলা ও ধর্ষণ, সেই সাথে 3টা খুন। পল বার্নার্ডোকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেদিন, যেখানে সে জামিনের কোনো সুযোগ পাবে না। কার্লা পুলিশদের প্রথমে মিথ্যে কথা বললেও পুলিশ তাদের মাঝে হওয়া এগ্রিমেন্ট বাতিল করেনি। অনেকেই মনে করে পল বার্নার্ডোর চেয়ে কার্লা আরো বেশি হিংস্র। পুলিশের সাথে হওয়া কার্লার সেই ডিলটাকে কানাডাবাসী দ্য ডিল উইথ দ্য ডেভিল বলে আখ্যায়িত করে। 2005 সালের 4 জুলাই 35 বছর বয়সে কার্লা জেল থেকে মুক্তি পায়। যদিও সে তার শাস্তি সম্পূর্ণ করে মুক্তি পায়, তবুও অনেকেই মনে করে এর চেয়েও আরো বেশি শাস্তি তার প্রাপ্য ছিল। কার্লা সবকিছু ভুলে আবার স্বাভাবিকভাবে তার জীবন শুরু করে। 2007 সালের ফেব্রুয়ারি মাস। মুক্তি পাওয়ার প্রায় 2 বছর পর কার্লা একটা ছেলে সন্তানের জন্ম দেয়। মাঝে মাঝে আমরা কোনো বিবেক বিবেচনা না চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএমের সঙ্গে আছে আর যে শারমিন, আর শেষ হয়ে গেছে এক্স ফাইলস এই মাত্র। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটির নাম শুনলেই ভয় পেয়ে যাবেন। আজকের গল্পের নাম হচ্ছে মরার আসর। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর গল্পটির প্রথম পর্ব এখন শুনবেন, তারপর আবার ফিরে আসছি প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব নিয়ে। তখন আবার কথা হবে। সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। চলছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছে শারমিন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। প্রকৃতির গহ্বরে যে কত কিছু লুকিয়ে আছে, আবার কত কিছু আমাদের চোখের সামনে আছে, কিন্তু মানব চোখ তাদের আর কতটুকু দেখতে পায়। কত কত গ্রামে রাত নেমে আসে, সে অন্ধকারের সাথে নেমে আসে অলিক কিছু। কখনো কখনো সে অলিক অন্ধকারের সাথে শুভতা আসে, কিন্তু কখনো কখনো নেমে আসে অশরীরী অশুভ কোনো শক্তি। কিছু শক্তির সাথে লড়াই করে জেতা যায় না। কালের পর কাল ধরে সেসব অশুভ শক্তি অভিশাপের মতন ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের জীবনে আসে। উফ, কি যে জ্বালার মধ্যে পড়ছি পোলাডারে নিয়া। সন্ধ্যা হইতে কই যে যায়। মতি, ও মতি,
ও কেডাই গো, কেডাই যায়? সুন্দরী, ও সুন্দরী, কি বাবা? শোন মা, আর কিন্তু রাইট করে মনে বাড়ি যাবি না। কেন বাবা, কি হয়েছে? গ্রামে আবার মরা ঢুকছে। কাল রাইতে হালালের বউরে মাইরে ফেলাইছে। মোরা? সেইটা কি বাবা? সেটা বিশাল এক ঘটনা মা, আরেকদিন কমুনে। এখন বাজারের দিকে যাই। তোরে যেটা কইছি এটা কিন্তু মনে রাখিস, সন্ধ্যার পর একদম বাইরে যাবি না। আচ্ছা বাবা, যাবো না। কেডা বাবা আইসো? না রে সুন্দরী, আমি ময়না, দরজাটা খোল। তুই এত রাইতে এখানে এলি কেমনি? তোর লগে দেখা করতে আইলাম। এত রাইতে একা এলি? জানোস না গ্রামে মরা আইছে? তাড়াতাড়ি খোল দরজাটা। আচ্ছা খারা। কি রে ময়না, তোর হয়েছে নাকি? তুই শাড়ি পরছস কে? আয় আমার লগে। তোর লগে? কই যাবি? আয় না, এক জায়গায় নিয়ে যাবো তোরে। চল আমার লগে। কিন্তু বাবা আমারে সন্ধ্যা রাইতে বাইরে যাইতে মানা করছে। খুব সুন্দর জায়গা, চল আমার লগে। বেশি দেরি হইব না তো? বাবার ফেরার সময় হইতাছে। বাবা এসে না দেখতে পাইলে মাইরেই ফেলাইবো আমারে। কিচ্ছু হইব না, তুই চল। আচ্ছা চল। আরে তুই নুপুরে পড়ছস? ঘটনাটা কি কত? পালানোর পরিকল্পনা করছস মতি বাইর লাগে? সুন্দরী, বলছিস কা বাবাই দেখে ফেলেছে। কই যাইতাছস তুই? না বাবা, ওই ময়না। ময়না? কই ময়না? ময়না? আরে এক্ষুনি এমনি তো আসছিল। তোরে আমি সকালে কয়ে গেলাম না বাইরে বাইরে হইতে না? বাবা ওই ময়না এসে কইলো। এখানে কোনো ময়না নাই, চল বাড়ির ভিতরে চল, তাড়াতাড়ি চল। গ্রামের নাম শান্তিপুর। গ্রামটার চারপাশে নদী। বর্ষার দিন এলে চারপাশে পানির মাঝে এক টুকরো ময়না দ্বীপের মতো ভেসে থাকে শান্তিপুর। বর্ষার দিনে বৃষ্টির সাথে সাথে এই শান্তিপুরে নেমে আসে অমঙ্গলের ছায়া। যে ছায়ার আদৌ কোনো শরীর আছে কিনা, থাকলেও কি তার পরিচয়, কি তার ইতিহাস, তা কেউ জানে না। সে আসে কিন্তু যায় না একটা শরীর খোঁজে, যে শরীর তাকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে। শান্তিপুরের সবাই সে নাম শুনলে কেঁপে ওঠে, মরার নাম। মরা ফিরে ফিরে আসে তাদের জীবনে বারবার। যে শরীরে সে বসবাস করে তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। মরাকে বিদায় করতে সে শরীরকেই ভস্ম করে দিতে হয়। তবে কিছুদিনের জন্য রেহাই পায় তারা মরার হাত থেকে। কিন্তু বছর ঘুরে এলেই মরা আবার আসে একটা শরীর খোঁজে। কিন্তু হাজার হাজার বছর ধরে কি এভাবেই চলতে থাকবে শান্তিপুরের মানুষের জীবন? সেটা না হয় ঘটনার শেষ অংশেই তোলা থাক। আপাতত শান্তিপুর থেকে বেরিয়ে আমরা আসি আমাদের প্রাণের শহরে। যে শহরে এত আলোর মাঝে শান্তিপুরের সে অন্ধকার রাতের কোনো জায়গা নেই। ব্যস্ত এই শহরে জীবিকার জন্য মানুষ ছুটে বেড়ায় এপার ওপার। সেই ঢাকারই একটা বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘন্টা বাজছে, আর ক্লাস শেষ করে বের হচ্ছে গোধূলি। গোধূলি, তোমার সাথে একটু কথা ছিল আমার। আরো কোনো কথা বাকি আছে আমার সাথে? কেন, থাকতে পারে না? কেন পারবে না, অবশ্যই পারে, বলো। দেখো, যা কিছু হয়েছে এখানে আমার কোনো হাত নেই। আমি ইচ্ছে করে কিছু করিনি।
আর কিছু? তুমি আমার জায়গাটা বোঝার চেষ্টা করছো না গধূলি, শুধু নিজেরটাই চিন্তা করছো। সারা জীবন তো মানুষেরটাই ভাবলাম, এখন না হয় নিজেরটা ভাবি। দেখো, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, আমি তো চেষ্টা করছি। সেটা তুমি তোমার জায়গা থেকে করতেই পারো, কিন্তু আমি আর তোমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করছি না। আমি খুব ঝামেলার মধ্যে আছি গধূলি, প্লিজ প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে কিছু বলছি না, কোনো অভিযোগও করছি না, তুমি নিজেই এসব বলছো। আর তাছাড়া আমি টিকিট করে ফেলেছি, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? কবে? আমাকে তো জানাওনি কিছু। তুমি যদি আমাকে না জানিয়ে খুব একটা অপরাধ হবে না। বিয়েটা আমি নিজের ইচ্ছে করছি না গধূলি। করছো যে এটাই তো অনেক কিছু, সেটা যেভাবেই হোক। আচ্ছা, আমি তোমাকে আর কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, এই মুহূর্তে বাড়ি যেও না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। ভেবে দেখি, আসি। রাতে খেয়েছো? খেয়েছি। আমাকে মিথ্যে বলছো? এত আওয়াজ হচ্ছে যে বাইরে তুমি? হ্যাঁ, আমি ওই একটু মানে বিয়ের শপিং এ গেছো? না না, মানে ওই ওদের বাসা থেকে এতবার করে কল করলো। বিয়ে করতে হলে শপিং তো করতেই হবে, এবং সেটা এনজয় করা উচিত। বিয়ে তো জীবনে একটাই করছো, আমাকে কল করে শুধু শুধু মন খারাপ করার কিছু নেই। না, অ্যাকচুয়ালি ওরা সবাই আছে, ওরাই সব করবে। তুমিও যাও, আমি এখন ঘুমাবো। খেয়ে নিও প্লিজ। রাখছি। গধূলি, আমার বিয়েতে তুমি আসবে না? কেন আসবো না? অবশ্যই আসবো। তোমার বিয়েতে আমি একটা নীল শাড়ি পরে আসবো। আমি তোমাকে সারা জীবনের জন্য অনেক বড় একটা কষ্ট দিয়ে গেলাম, তাই না? এসব উদ্ভট কথা কে বলো তোমাকে? আচ্ছা বাদ দাও, বিয়েতে কি গিফট নিবা বলো। তোমার কাছে আমি কি চাইবো বলো তো? সে কি, আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই? না, নেই। শোনো, আমার বিয়েতে তুমি এসো না। এটাই চাওয়া? এটাই আমার শেষ চাওয়া। ঠিক আছে, যাব না। আমি যাই আজ। অনুমতি চাচ্ছ? তুমি অনুমতি না দিলে কি করে যাই? আচ্ছা যাও, ভালো থেকো। সুন্দরী, ও সুন্দরী। জি বাবা। কি রে মা, তোর কি শরীর খারাপ? একটু জ্বর জ্বর লাগতেছে। কেন রে মা, জ্বর কেন? দেখি দেখি, কাটা তো গরম। আমি যাই, আমি ডাক্তারের ডেকে নিয়ে আসি। না বাবা, ডাক্তারের কাছে যাওন লাগবো না, জ্বর এমনি নেমে যাবো। আরে কি কষ্ট, যাওন লাগবো না, রাইত হইলে জ্বর আরো বাড়বো। আমি যাই, ডাক্তারের ডেকে নিয়ে আসি। বাবা তাড়াতাড়ি আইসো। হ্যাঁ, আমি আইতেছি। কে? ময়না? কি রে ময়না, কাঁদছিস কেন? আরে বাইরে দাঁড়ায় কাঁদছিস কেন? আয় ভিতরে আয়। ময়না, ও ময়না। সুন্দরী, কি হয়েছে মা? বাবা কি জানি আইছিল। কই কই কি হয়েছিল মা? কেউ নাই তো? আইছিল বাবা, ওইখানে কারে আসছিল। না না মা, কিছুই নাই, কিছুই নাই মা। দেখি এই যে তোর ডাক্তার চাচা আইছে, ওষুধ দিয়ে দিব, এক্ষুনি জ্বর পড়ে যাব। এখন শরীর কেমন লাগতেছে মা? এখন একটু ভালো লাগতেছে বাবা। কইছিলাম না ওষুধ খাইলে জ্বরটা সাইডে দিব। এই যে আমি গরম পানি করে ধুইছি, যা গাটা ধুই আয়, শরীরটা আরো ভালো লাগবে। তুমি আমার জন্য কত কষ্ট করো বাবা।
তোর মায়ের কথা দিছিলাম, তোরে আমি একেবারে মাথার তুলে তুলব। ইস, বুবুর লগে কতদিন কথা হয় না, বুবু আহেও না। থাক, অনার দাহনের কাম নাই। এমনি গ্রামে মরাইছে, কখন কি যে হয় কওয়া যায় না। 22 দিনটা পার হোক, হইলেই তোর বুবু হইব। বাবা, কালকে রাইতে কিন্তু আমি খুব ডরাইছি। তুমি আর রাত করে কোনোখানে যাইও না। আইসা মা, আমি সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরাম। আর শোনো বাবা, আজকে তোমার লগে আমার বাজারে নিয়ে যাইবা। বুবু হইতে না পারলো টেলিফোনে তো বুবুর লগে কথা কওয়া যাইব। তা যাইব, ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস, আমি তোরে নিয়ে যাবো না। আচ্ছা। হ্যালো বাবা, কিরে মা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি রে মা। তোর কথা এমন শোনাইতেছে কেন? তোর শরীরটা ভালো তো মা? হ্যাঁ বাবা, আমার শরীর ভালো। না রে মা, তোর কথা শুনে কেমন জানি লাগতেছে। কি হয়েছে রে মা, আমারে ক। না বাবা, কিছু হয়নি। সুন্দরী কোথায়? ও কেমন আছে? 2 দিন জ্বর আসিল, এখন মালা। ওই তোর লগে কথা কনের যে ধরছিল, তারে নিয়ে আইছি। নে কথা ক। হ্যালো বুবু। সুন্দরী, কেমন আছিস তুই? জ্বর বাঁধালি কি করে? এমনি বুবু, বৃষ্টি বাদলার দিন তো। কি বড় বড় কথা শিখেছিস। বাবার খেয়াল রাখিস ঠিক মতো? হ, রাখি তো। সংসারের সব দায়িত্ব আমারই। ওরে বাবা, তা মা, শুধু সংসারের দায়িত্ব পালন করতে হবে নাকি পড়াশোনা করতে হবে? করি তো, স্কুল তো এখন বন্ধ। পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করিস সুন্দরী। দুনিয়ার মানুষগুলো ভালো না রে। তোমার কি হয়েছে বুবু? কিছু হয়নি। বাড়ির জন্য মন কেমন করে, বাড়ি চলে আসবো। না বুবু, এখন বাড়ি এসো না। বর্ষার দিন না, মরা আবার আইছে। কি মরা? তোরা এখনো সেসব নিয়ে পড়ে আছিস? দুনিয়াতে আরো কত কি ঘটছে জানিস? কি যে কও না বুবু, তুমি ভুলে গেছো আমি তখন অনেক ছোট আছিলাম। মরা যখন আইতো, মা মাগো দুইজনে নিয়ে এমনি চুপ করে বইয়া থাকতো। আছে, কিন্তু সেগুলো সব মানুষের মনের ভয়। আসলে এরকম কিচ্ছু নেই। এখন শহরে যাইয়া এসব কথা কইতাছো। এই হানে সব আগের মতোই আছে বুবু। এই দিনও হালালের ঘরে চাষিরে মাইরে ফেলাইছে। কি? চাচি? হ, আচ্ছা, আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। না বুবু, তুমি এখন আইসো না। তুই আর বাবাও তো ওখানে আছিস, আমি কেন আসতে পারবো না? দে দে তো, আমারে দে। নাও, বাবার লগে কথা কও। হ্যালো মা। বলো বাবা। বাড়িতে আর কয়দিন পরে মা? অর্থনৈতিকের অবস্থা ভালো না। বাবা, আমার কিচ্ছু হবে না, আমি আসছি বাড়ি, তুমি কোনো টেনশন করো না। কিন্তু বাবা, আর কোনো কথা না। আমার বাড়ি আমি যেতে পারবো না? না মা, আমি সে কথা তো কই নাই। তাহলে আর কোনো কথা নাই, আমি চলে আসবো। তুমি নিজেই না সুন্দরীর খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস, আর আমারে খবর দিস, স্টেশনের লোক পাঠামুনে। আচ্ছা বাবা, এখন রাখছি তাহলে। আচ্ছা মা, ভালো থাকিস। মায়াটার লগে কথা কইতে নিলে আর সময় খেয়ালই থাকে না। দেখতো দেখতো সন্ধ্যা কেমনে নেমে আইলো। হ বাবা, বাজারে তোর কাউকে পাওয়া গেল না সাথে আসার জন্য। এই সময় আর কেউ বাইর হয় না রে মা। রিক্সা ভ্যানও তো চলে না, কাঁচা রাস্তার উপরে এক হাঁটু কেদা। দিন থাকতে থাকতে মানুষ বাজার ঘাট করে নিয়া বাড়ি উঠে। নে একটু তাড়াতাড়ি পাসালামা, আকাশ তো আন্ধার হয়ে আইলো। এই কেদার মধ্যে কি জোরে আটক যায় বাবা? কিরে মা, বৃষ্টি তো আয়েই পড়লো, বাড়ি তো মেলা দূর। আর কেন্দ্র নিয়ে বাজাইতেছে বাতাসে বাবা। তারা টসটা চালাই। কি হলো বাবা? কষ্ট জ্বালাও, আরে কিন্তু নিবা গেছে। চোখে কিছু দেখতাছি না। কি জানি মা,
বাইরতে বাইরানোর সময় তো ভালো করে পরখ করে লইলাম। টস্ত চলতেছিল, বাজারে গিয়ে সাহায্য করে নিয়ে আসলাম, কিন্তু অহন চলতেছে না। বাবা, আমার খুব ডর করতেছে। না না মা, আমি তো আছি, ডর কিসের? আল্লাহর নাম নে, আস্তে আস্তে চল আগে। বাবা, ও বাবা, ও কি হইল রে মা? শুনতেছো বাবা? কি এটা জানি মরা কান্না কানতেছে। কিসের কান্না? এত রাইতে কে কানবো? ওই সব কিছু না, তুই চল। না বাবা, আমি শুনতেছি। ওই সবে কান দেওয়ার দরকার নাই, তুই চল তো, তাড়াতাড়ি হাঁট। বাবা, সামনে দেখো, ওই দেখি। মোল্লা, এত রাতে লাশ হয়ে রাস্তার মধ্যে বয়ে গেছে কেডা? বললাম না বাবা, কি জানি মরা কান্না কানতেছে, কি জানি লাশ নিয়ে বয়ে রয়েছে। নারে সুন্দরী, এটা কোনো মানুষ না। কি কো বাবা, এখন কি করুম? এদিকে আয়। এই যে, এদিকে আয়। আয়। বাবা, ও বাবা, কেমনে ডাকতেছে? আমার তো খুব ডর করতেছে বাবা। ডর করিস না রে মা, ডরাইলে আরো বেশি ডর দেখাইব। সাহস রাখ। রাস্তার একেবারে মধ্যে বয়ে রয়েছে বাবা, আজকে আমাকে মাইরে ফেলাইবো। আল্লাহর নাম নে মা, আল্লাহর নাম নিয়ে আগা। না বাবা, এই রাস্তা দিয়ে যাওয়া যাইব না। পুরা চকের দিক দিয়ে যাওন লাগবো, তাইলে তুমি মেলা সময় লেগে যাবো। লাগু, তুমি চলো বাবা, তাড়াতাড়ি চলো হেন থেকে। হ, চল চল। কই যাস? বাবা, ও বাবা, আমার পা টেনে ধরছে বাবা। ছাড়, আমার মাইয়ারা ছাড়। আমি তোর হাতে পায়ে ধরতাছি, আমি তোর কোনো ক্ষতি করি নাই, ছাড়া দে। এরপর সুন্দরীর আর ওর বাবার কিছুই মনে নেই। সেদিন রাতে ঠিক যেন মৃত্যুকে সামনে দেখতে পেয়েছিল ওরা। মৃত্যু যে কত ভয়ঙ্কর হয় সেদিন তারা বুঝতে পেরেছিল। তাদের যখন জ্ঞান ফিরল তখন তাদের ঘিরে অনেক মানুষ। সুন্দরীর এক পা তখনও কাঁদায় ডুবে আছে। সুন্দরীর বাবার একটা হাত তখনও সুন্দরীর পা শক্ত করে ধরে আছে। গ্রামের জেলেরা ভোরবেলা মাছ ধরতে গিয়ে রাস্তায় ওদেরকে পড়ে থাকতে দেখে। তারা বুঝেই যায় নিশ্চয়ই রাতে মরা ওদের পিছু নিয়েছিল। চোখে মুখে পানি দিতেই জ্ঞান ফিরল দুজনের। সাথে সাথে দুজনকে নিয়ে যাওয়া হলো হুজুরের বাড়িতে। যার উপর মরার নজর একবার পড়ে তাকে হুজুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। হুজুরের বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক করা হলো, পানি পড়া দিয়ে গোসল করানো হলো। সুন্দরের বাবা সুস্থ হয়ে গেল, কিন্তু সুন্দরের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার নিজের শরীর ভীষণ ভারী লাগছিল। কোনো মানুষজনেরই কিছু ভালো লাগছিল না তার, সবকিছু খুব অসহ্য লাগছিল। সুন্দরী কিংবা তার বাবা কেউই আঁচ করতে পারেনি কি হতে চলেছে তাদের সাথে। বাবার সাথে বাড়ি ফিরে এলো সুন্দরী। ওদিকে গোধূলির আকাশে তখন ঘন কালো মেঘ। অরবিন্দর এভাবে চলে যাওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছে গোধূলি, কখনো নিজেকে বুঝিয়ে উঠতে পারে, আবার কখনো পারে না। গোধূলি সিদ্ধান্ত নিয়েছে সে সবকিছু ছেড়ে শান্তিপুরে চলে যাবে, কিন্তু যাবার আগে অরবিন্দর সাথে একবার দেখা করতে চায় সে। মোবাইলটা অনেকবার হাতে নিয়ে রেখে দিল গোধূলি। সে বুঝে উঠতে পারছে না অরবিন্দকে ফোন করা আর ঠিক হবে কিনা তার। 7-5 ভেবে অরবিন্দকে ফোন করেই ফেলল গোধূলি। হ্যালো, হ্যাঁ গধূলি, বলো। তুমি কি ব্যস্ত? না না, বলো, কোথায় তুমি? তোমার কথা এমন শোনাচ্ছে কেন? না, কিছু হয়নি। আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? অবশ্যই পারো। তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। আমি এখন কোথায় থাকতে পারি? তুমি এখন সেই বেঞ্চটাতে বসে আছো, তাই না? বাহ, এত ভালো বোঝো তুমি আমাকে। আচ্ছা তুমি থাকো, আমি এখনই আসছি।
একটু দেরি হয়ে গেল। অপেক্ষা করার অভ্যেস আমার আছে। তুমি কেমন আছো বধূলি? এই কদিন এতবার কল করলাম, SMS করলাম, রিসিভ করলে না, কোনো রিপ্লাই করনি, কেন? বিয়ের প্রস্তুতির এই সময়টা মানুষের জীবনে খুব স্পেশাল না? এই সময়টা জীবনে আর কখনো ফিরে আসে না। আমি চাই না আমার জন্য তুমি এই সময়টাতে কোনোভাবে ডিস্টার্বড হও। এমন কথা বলো না তো বধূলি। আমি তোমাকে কতবার বলেছি এই বিয়েটা আমি কেন করছি? আমিও তো তোমাকে বলেছি, তুমি যে করছো এটাই তো সবচেয়ে বড় কথা অরবিন্দ। যাই হোক, আজকে তোমাকে কল করেই ফেললাম এটা দেওয়ার জন্য। নাও, এটা কি? তোমার বিয়ের গিফট। এটা তোমার পাওনা ছিল। তুমি কি কোথাও যাচ্ছ? আমার থাকার তো কোনো কারণ নেই, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ বধূলি? কেন যাচ্ছ? তোমার স্বপ্ন, তোমার পড়াশোনা? আমার সবকিছু তো আমাকে ছেড়ে চলে গেছে। বধূলি প্লিজ যেও না। এখন তুমি অনধিকার চর্চা করছো। আসি, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তুমি ভালো থেকো। সুন্দরী, মা সুন্দরী। আর আইব না। সুন্দরী, কি হয়েছে মা? সুন্দরী, এই না, একদম না, কাছে আসবি না, চল। মা কি হয়েছে তোর? সুন্দরী, আল্লাহ, এত রাইতে এখন আমি কি করবো? এই খবরদার, কারোর কাছে কবি না, ওইটা ফালামো কিন্তু। পানি, বড় পানি, বড় পানিটা নিয়ে আসতেছি। ওই যাস, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ, এই পানির উঠলে আমার মায়াটারে ফিরা দাও। এই, এই খবরদার, না, না। মা, ও মা সুন্দরী। বাবা, এই যে মা, এই যে আমি। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে আমার? না মা, তোর কিছু হয় নাই, কিছু হয় নাই, আমি আছি না। আমার খুব ডর করতেছে বাবা। না মা, একদম ডরাইস না, তোর কিচ্ছু হইব না। লাইটটা আল্লাহ আল্লাহ করে পার কর, সকালে আমি হুজুরের বাইক যাবো। কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। হুজুর, হুজুর। কে? কে রে? হুজুর আমি। কি এই ফজরের রক্তে তুমি? সব ঠিক আছে তো? হুজুর আমার ভাইয়ারা। সুন্দরী, কি হয়েছে? আরে 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 কান্নাকাটি করো কেন? আসো আসো তো, বসো বসো বসো, নাও পানি খাও। আমার ভাইয়ারা রন কি হইবো? আমার ভাইয়া দুটো ছাড়া তো আমার কিছুই নাই। আহা আহা, কিচ্ছু হইব না। আমার আগে সব খুলে কও তো, কি হয়েছে নাকি? কাল রাইতে আমার মাইয়াটা উপরে ভর করছে হুজুর। বুঝছি। আমার সেই দিন মনে হয়েছিল সুন্দরী কই? বাড়িতেই আছে, আপনি একটু চলেন হুজুর। বহু মানুষের মেরে ফেলাইছে গো। ওর লাগে আমার যুদ্ধ বহুদিনের। এতদিন ধরে আমি চেষ্টা করতেছি, কিন্তু এইবার আমি হারবো না। তুমি চলো, তোমার ভাই আর কিচ্ছু হইব না। আপনি আমাকে ভরসা, চলেন। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। এই যে শোনো, বিয়ের সময় দিয়েছিলে যে পাঞ্জাবি, সাইজে ছোট, বসতে গিয়ে পেছন থেকে ছিঁড়ে গেছে। যত সব হাবি যাবি। আর তোমরা যখন শাড়িটা দিলে রং গোলাপি ভালোই ছিল, কিন্তু পরে ধুতে গিয়ে রংটা কেন উঠে গেল? তাহলে তোমরা কেন বিয়ের কার্ডে গর্ব করে লিখেছিলে উপহার নয় চাই দোয়া? তোমাদের ইন্টেনশনই ভুয়া। কারণ আমরা ভদ্র পরিবার। হিপোক্রেসি আবার। বড় একটা বাক্স দিল তোমার দুলাভাই, খুলে দেখি ছোট্ট একটা লবণ বাটি। তোমাদের চক্ষু লজ্জা নাই? তোমাদের তো লজ্জা শরমের বালাই নাই। আপনি কি বিবাহিত
নাকি অবিবাহিত, অর্ধবিবাহিত, নাকি বিবাহিত ব্যাচেলার, আপনি যেই হন না কেন, শুধুমাত্র আপনার জন্য আমি আরজে সেতু থাকছি এবিসি রেডিও 89.2 FM এ প্রত্যেক বুধবার রাত 11টা থেকে বিবাহিত জীবনের গল্প নিয়ে। বিবাহিত জীবন বড় প্রয়োজন। বন্ধুদের কাছে সিল্কে অতিষ্ঠ, ছাকাকে ফিল করা ভুলে গেছেন। আজকাল হাই হিল পরা তরুণীরা আপনাকে পাত্তা দেয় না। রেস্টুরেন্টে প্রিয় মানুষ মেনু চুজ করে আর আপনি বিল পে করেন। হতাশ হবেন না, আপনাকে সিল, ফিল, হিল আর বিলের প্যারা থেকে মুক্তি দিতে চলে এলো 100% মিউজিক আর আড্ডা সমৃদ্ধ চিল। এই চিল সেই চিল না রে ভাই, ইটস হাইওয়ে টু চিল। এক্স্যাক্টলি, রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 2টায় শুনবেন হাইওয়ে টু চিল উইথ নিতু। রুটস অ্যান্ড জনরা অফ মিউজিক নিয়ে হবে চিল্লাক্স আড্ডা। হাইওয়ে টু চিল, একটু অন্যরকম চিল। শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আরএফএল ওয়াটার পাম্প টাইম চেক, সময় এখন রাত 12টা। আরএফএল ওয়াটার পাম্প, পানির নিশ্চিত সমাধান। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। আপনারা শুনছিলেন মরার আসরের প্রথম পর্ব, যা কিনা চলছে এবিসি রেডিও 89.2 FM এ। আর আমি আছি শারমিন আপনাদের সাথে। মরার আসরের শুরুতে আমরা দেখেছি একটা অদ্ভুত ঘটনা, একটা গ্রামের চতুর্দিকে পানি, পুরো বর্ষাকাল জুড়ে সেই গ্রামটাকে একটা দ্বীপের মতন দেখা যায়। এবং সেই পানি যখন আসে বর্ষাকালে, তখনই সেই গ্রামে অদ্ভুত অশুভ এক ঘটনা ঘটতে দেখা যায়। অশুভ ছায়া সেই গ্রামটিকে ঘিরে আছে বছরের পর বছর ধরে, যাকে মরা বলে ডাকা হয়, যে অশুভ জিনিসটাকে। তো সেটা নিয়ে আজকের কাহিনী এগোচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি প্রচন্ড শুরু থেকেই কেমন একটা গা ছমছমে ভাব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, অর্থাৎ মরার আসরের দ্বিতীয় পর্ব শুনবেন এখন। আর যে শারমিন রয়েছে আপনাদের সঙ্গে, আর এবিসি রেডিওতে আছেন আপনি। আর চলুন তাহলে শুরু করে ফেলি। কি ব্যাপার, এত মানুষ কেন? আপনারা সবাই জানতো আন্তিকা, বাড়ি যান। এদিকে কিচ্ছা চলতেছে। হুজুর আসেন। কই রে সুন্দরী, এইদিকে আয় তো দেখি, কি হয়েছে তোর? মনে হয় ঘুমাইতেছে, কাল সারাটা রাত ঘুমাইতে পারছি। আপনি একটু বসেন, আমি ওরা নিয়ে আইতাছি। আচ্ছা। সুন্দরী, মা সুন্দরী, সুন্দরী, মা, ও সুন্দরী। বাবা, ও বাবা, এই তো আমি মা। পরে কেন আনছো বাবা? কারে মা? আর তুই এইভাবে এই কোনায় বসে আসিস কেন? হয়েছে, পরে কেন আনছো বাবা? হুজুর তোর লগে দেখা করতে আইছে মা। হুজুর খুব ভালো, দেখবি সব ঠিক হয়ে যাইব। না না বাবা, ওরে চলে যাইতে কর, এক্ষুনি যাইতে কর। কষ্টি মা, কাল সারা রাত তোর যে কষ্ট গেছে, সেজন্যই তো আমি উনারে নিয়ে আইছি। তুই কান্দিস না, সব ঠিক হয়ে যাবো মা। না বাবা, ওরে যাইতে কর, এক্ষুনি যাইতে কর, নাইলে খুব খারাপ হয়ে যাইব। কি উল্টাপাল্টা কথা কইতেছিস মা? তুই তুই আয় তো আমার লগে, চল চল। না বাবা, আমি যাবো না, আমি গেলে খুব খারাপ হইব। তুমি ওরে যাইতে কও বাবা, আমার কিছু হয় নাই। তোর মাথা ঠিক নাই সুন্দরী, তুই চল তো আমার লগে। হুজুরের লগে একটা বার দেখা করে আয়, এতর জন্য এত দূর আইছে। না, আমি কইলাম না যাবো না। সুন্দরী, ওরে যাইতে কও, যা যা চলে যা। না, কইলাম না যাবো না। সুন্দরী, ওরে যাইতে কও, যা যা চলে যা। ও সুন্দরী, কি হলো তোর মা? এখনো সময় আছে, ওরে যাইতে কও, লাশ পড়বো এই বাড়িতে। সুন্দরী,
কি কষ্ট এগুলি? যা যা এখান থেকে যা। তুই আবার আইছস? আমারে কেউ আটকাইতে পারবো না। তোর সাথে আমার যুদ্ধের এখনো শেষ হয় নাই। খারাপের কোনোদিন জয় হয় না। কি করবি? কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এই মায়াটা নিষ্পাপ। বহু নির্দোষ মানুষের জীবন নিছস তুই। এই মায়াটারে ছেড়ে দে। না না না, আমি ছাড়ুম না, না। তুই যেখান থেকে আইছস সেইখানেই চইলা যা। মানুষের মধ্যে তোর কোনো জায়গা নাই, যা। না 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 না, আমি কোথাও যাবো না, কোথাও না। যাইতে তোরে হইবই। সুন্দরী, ও মা সুন্দরী। কাইন্দ না, উপরে তো একজন আছেন। এই অন্যায় তিনি আর বেশি দিন সহ্য করব না। আমার ভাইয়ারা। শোনো, এই সাধ্যতের পয়সাটা রাখো। যখনই এই খারাপ কিছু দেখবা, এটা ওর হাতের তালুতে রাইখা চাইপা ধরবা। তার মানে বিপদ হলো কাটে নাই? না, এই বিপদ লাশ না হওয়া পর্যন্ত কাটে না। কিন্তু আমি চেষ্টা করতেছি। এইবার আমি খারাপ কিছু হইতে দিব না। তুমি তুমি একটু ভরসা রাখো। আমার ভাইয়াটাতে বাঁচানো বাঁচা। তুমি চিন্তা কইরো না, আমি খুব জলদি একটা ব্যবস্থা করুম। বাবা, বাবা, গোদুলি, ওদের চেষ্টাটা দেখলাম। কি হয়েছে বাবা? আমাকে তো সব শেষ গোদুলি, সব শেষ। বাবা, বাবা তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে আমাকে বলো। সুন্দরী, সুন্দরী, কি হয়েছে সুন্দরী? মরা, ওরে তো মরাই ধরছে। মরা? সব কি উল্টাপাল্টা কথা বলছো বাবা? তোমরা তোমরা এখনো এসব নিয়ে পড়ে আছো? শহরে যাইয়া তুই সব ভুলে গেছস। জানোস না এই গ্রামে কি ইতিহাস? আহা, ওসব কিচ্ছু না বাবা। কোথায় সুন্দরী, কোথায়? ওরে ঠিক আছে, আমি ওর সাথে গিয়ে কথা বলছি। গোদুলি, একটু সাবধানে কথা কইস না ওর লগে। ও কখন কি করে ও নিজেও কইতে পারে না। আহ বাবা, তুমি থামো তো। ওসব কিচ্ছু না। সুন্দরী, এই সুন্দরী। সুন্দরী, বুবু, তুমি আইছো? তুমি আমাকে দেখতে চেয়েছিলে? এই তো আমি। ও, আমার মনে ময়রা যাম। এই চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। দেখি কি হয়েছে তোর, আয় তো। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ওষুধ খাসনি? না বুবু, এই জ্বর ওষুধে যাইবো না। এসব কথা তোর মাথায় কে ঢুকিয়েছে বলতো? তুই ওঠ, ওঠ। দেখি আমি মাথায় পান দিয়ে দিই, আয়। জ্বর পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শোন, জ্বরের ঘোরে মানুষ অনেক কিছু হ্যালোসিনেট করে, এগুলো কিচ্ছু না। তুই ওঠ তো, ওঠ, আমি পান নিয়ে আসছি। না বুবু, আমার জন্য কিছুক্ষণ লাগবে না। তুমি এত দূরের থেকে আইছো, খুব দকল গেছে। খুব পাকা পাকা কথা শিখছিস। একেবারে সবার মা। আগে তোকে সুস্থ করি, তারপর আমি রেস্ট নিব। আয়। বাবা, কমা, বাজারে যাইতেছি, তোর জন্য ছোট মাছ আনু। আর কিছু লাগবো? আমার জন্য কিচ্ছু লাগবে না বাবা। এই ওষুধগুলো নিয়ে এসো সুন্দরীর জন্য। ওষুধে কি আর সুন্দরের অসুখ সারবো? আহ বাবা, যা বলছি করো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। আমি তাড়াতাড়ি ফিরবো। তুই একটু সুন্দরীর দিকে নজর রাখিস মা, ও জানি সন্ধ্যার পরে বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একদম টেনশন করো না তো। আর তাছাড়া এতদিন পর আমি বাড়ি গেলাম, কতদিন সুন্দরীর সাথে মন খুলে কথা বলা হয় না। আমাদের গল্প করতে করতেই তুমি চলে আসবে। ঠিক আছে মা, আমি গিয়ে আসি। আচ্ছা, সাবধানে যেও। সুন্দরী, ও সুন্দরী, কই তুই? সুন্দরী, বুবু,
আমাকে একবারে ভয় পাইয়ে দিয়েছিস। বুবু তুমি এত ভীতু? আর তুই খুব সাহসী। দেখি আগে জ্বর কেমন তোর। জোর তো তাই না বুবু, হি আসে হি যায়, যখন আমার উপরে ভর করে তখন জ্বর আহে। এই, তোকে না করেছি না এসব কথা বলতে? এসব কিচ্ছু না, এসব মাথায় রাখলে আরো বেশি হবে। একদম মাথা থেকে বের করে দে। আর আমি চলে আসছি না, এখন সব ঠিক হয়ে যাবে। বুবু মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ রে, মনে তো পড়ে। আমার মনে পড়ে না বুবু, মায়ের কোনো কথাই আমার মনে নাই। তুই তো তখন অনেক ছোট। বুবু মায়ের নাকি মরাই নিয়ে গেছিল, পুকুরে সুবাইয়া মারছে। এসব কথা কে বলে তোকে? গ্রামে সবাই কয়, আব্বাও কইছে। না রে সুন্দরী, এমন কিচ্ছু না। মায়ের মনে হয়তো এমন কোনো কষ্ট ছিল আমরা কেউ জানতাম না। মায়ের এমন কি কষ্ট বুবু যে আমার এত ছোট ছুঁয়া মা মরে গেল? কার মনে কি ক্ষত থাকে সেটা কি জানা যায় রে সুন্দরী? তোমার কি হয়েছে বুবু? কই, কিছু হয় নাই তো। না, আমার কাছে তো এসব লুকাইতে পারবা না বুবু, তোমার কিছু হয়েছে? না রে, আমার কিচ্ছু হয় নাই। আমার কাছে কেন মিথ্যা কথা কইতেছো বুবু? আমি তো মরে যাইতেছি, মরা যারে ধরে তার একটু ছাড়ে না। সুন্দরী, তোকে কতবার করে বললাম এসব বাজে কথা না বলতে? আর আমি তো থাকি তোর সাথে সব সময়। তুমি তো শহরে যাইবা তখন? না রে, আমি আর কোথাও যাব না। ওই শহর মানুষের কাছ থেকে সব কেড়ে নেয়, ওই শহরে আমি আর যাব না। তোমার কি জানি হয়েছে বুবু, তুমি আমারে কইতাছো না? বলবো, তোকে সব বলবো। তুই ছাড়া আমার আর কে আছে বল? আচ্ছা, বাবা মনে হয় আসছে, চল। কইরে সুন্দরী, ও সুন্দরী, এসে এই ছোট মেয়েকে খুঁজছো? আমার কথা তো তোমরা একেবারে ভুলে গেছো বাবা। কি যে বলিস মা, তোরা দুজনই তো আমার জীবন। তয় তোরে ছাড়া থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে রে গদুলি। আমাকে ছাড়া আর থাকতে হবে না বাবা, এখন নর্মাল হয়ে যান। হ্যাঁ, মানে? আমি আর ফিরবো না বাবা, আমি এখানেই থাকবো। কালকে হেডমাস্টার চাচার সাথে গিয়ে কথা বলে আসবো, এখানে ওই হাই স্কুলে মাস্টারি করব। কি বলিস রে মা, তোর এত স্বপ্ন, তুই শহরে চাকরি করবি, অনেক বড় হবি, সেই সকল কিছু বাদ দিয়া তুই এখন এখানে এসে করবি? কেন রে মা, কি হয়েছে তোর? কিছু হয় নাই বাবা, ওই শহরে আমার দম বন্ধ লাগে, ওখানে আমি আর যাব না। না রে গদুলি, তোর কিছু হয়েছে? তোর তো মা নাই, আমি তোদের মা বাপ সবই, এই দুই হাতে কইরা তোকে আমি পালছি। তোকে কিছু হলে আমি বুঝতে পারবো না? কি হয়েছে মা? কেন বাবা, আমি কি বোঝা হয়ে গেলাম তোমার জন্য? এইটা কি কস? তুই যখন শহরে পড়তে যাইতে চাইছিলি, আমি তোরে কত আটকেছি যে আমার কোনো কিছুর দরকার নাই, আমি তোকে দুজনের চোখের আড়াল করতে পারবো না। তুই তো জিদ করে বসলি শহরে পড়তে যাবি। ভুল করেছি বাবা, ওই শহরের মানুষগুলো অনেক অন্যরকম। এ তোরে কষ্ট দিল মা? এ কি বদলি, কাঁদতেছস? হ্যাঁ বাবা, অনেকদিন পর তোমাদের কাছে এলাম না, খুশিতে চোখে পানি চলে আসছে। আমি তোমাদের রেখে আর কোথাও যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কোথাও যাওয়া লাগবো না। আল্লাহ তো আমার কিছুর কম দেয় নাই, যা আছে তা নিয়ে জীবন আরামে কেটেছিল। তোর যেমনে মন চায় তুই অমনে থাক। মাছ এনেছো বাবা? হ মা, চারদিকে যে পানি হয়েছে একবার, খালি মাছ আর মাছ। এই দেখ মাছটা কত বড়। এত বড় মাছ এখনো পাওয়া যায়? আরে মা, শহরে থেকে দেখলি খাস না, তাই একবার বড় মাছটা নিয়ে আইছি। বেশি করে পেঁয়াজ মশলা দিয়া ভুনা কর, আজকা একটা উত্তম মধ্যম খাওয়া দাওয়া হইব। বাবা তুমি একদম বদলাওনি, কিন্তু বাবা মাছটা কেটে আনোনি কেন? এত বড় মাছ তো আমি কাটতে পারি না। গাইডটা আনি নাই তো তোরে দেখানির জন্য,
তুই ছোট থাকতে যখন মাছ আনতাম তুই বইয়া থাকতি এই মাছ দেখানোর জন্য। আর যদি মাছ কাটতে আনতাম, হাই রে কান্দন, সেই কান্দন আর থামান যায় না। এরপর মাছ আনতে গেলেই তোর মা 100 বার কইয়া দিত মাছ যেন না কাটতে নিয়ে আসি। আমি তো বড় হয়ে গেছি বাবা, তুমি বড় হও নাই। যা মাছটা নিয়ে যা, সুন্দরী দেখিস কি সুন্দর করে কাটতে দেয়। সুন্দরী মাছ কাটতে পারি বাবা? বড় তো তুই একলা হস্তাই রে মা, দেখতে দেখতে সুন্দরীটাও যে কি বড় হইল, পুরো সংসারটাই এখনো দেখে। কি যে হইল আমার মাইয়াটার। কিছুই হয় নাই বাবা, তোমরা শুধু শুধু এসব ভাবতেছো। ওর সামনে এসব বলে বলে ওর মাথায় এসব আর ঢুকিও না তো। ওর সামনে এসব কথা আর বলো না। যাই, আমি রান্না বান্নার ব্যবস্থা করি কি। সুন্দরী, এই সুন্দরী, কই গেলি? বুবু, আমার রাখছো? দেখ বাবা কেমন পাগল, এত বড় একটা মাছ নিয়ে এসছে, তাও আবার না কেটে। তোমারে দেখানোর জন্য নিয়ে আসছে বুবু। বাবা তোমারে অনেক ভালোবাসে, আমার চাইও বেশি। খুব পাকা কথা শিখেছিস। মাছটা নিয়ে যা, আমি একটু আসছি। আচ্ছা বুবু। কি মাছ আনছে? সুন্দরী, এই সুন্দরী, মাছটা কেটেছিস? সুন্দরী, সুন্দরী, এই কি করছিস তুই? কাঁচা মাছ খাচ্ছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? এই খবরদার, এখানে আসবি না। যা 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 যা। এই সুন্দরী, কি হয়েছে তোর? বাবা, বাবা, এদিকে এসো বাবা। রান্নাঘরে গিয়ে গোধূলি যে দৃশ্য দেখেছে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এই তো কিছুক্ষণ আগে সুন্দরীর সাথে ভালোভাবে কথা বলে গেল সে। রান্নাঘরে গিয়ে দেখে সুন্দরী পেছন ফিরে কিছু করছে। ডাক দিতে ঘুরে তাকালো সুন্দরী। তার এরকম চেহারা গোধূলি কখনো দেখেনি। মনে হচ্ছে এ যেন সুন্দরী নয়, অন্য কেউ বসে কাঁচা মাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পুরো মুখে মাছের আঁশ, রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে কিছুক্ষণ গোধূলি কিছু বুঝতে পারছে না। দুঃস্বপ্নের মতো লাগছিল তার। চিৎকার করে বাবাকে ডাকলো গোধূলি। বাবা আসতে আসতে সুন্দরী সেখান থেকে এক লাফে রান্নাঘরের দরজায় চলে এলো। গোধূলি একেবারে স্তম্ভিত হয়ে গেছে। কোনো মানুষের পক্ষে এভাবে লাফিয়ে এত দূরে আসা সম্ভব নয়। এরপর হামাগুড়ি দিয়ে চলে গেল পশ্চিমের নিম গাছটার নিচে। একেবারে টিকটিকের মতো গাছের শরীর দিয়ে অদৃশ্য হয়ে গেল সুন্দরী। হতবাক হয়ে সেই দৃশ্য দেখলো গোধূলি ও তার বাবা। পুরো ঘটনাটা এখনো গোধূলির কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। নিজের বিশ্বাস অবিশ্বাস প্রশ্নবিদ্ধ হচ্ছে গোধূলির মনে। তাহলে সবাই যা বলেছে তাই কি ঠিক? আসলে মরা নামের কোনো কিছুর অস্তিত্ব আছে কি? গোধূলি এসব ভাবতে ভাবতে বাবাটাকে সম্বিত ফিরে পেল গোধূলি। আকাশে ঘন কালো মেঘ করে এসেছে। ঘর থেকে কোনো মতে টর্চ লাইটটা নিয়ে বাবা দ্রুত বেরিয়ে গেল হুজুরের বাড়ির দিকে। যা করার এক্ষুনি করতে হবে, নাহলে হয়তো বাঁচানো যাবে না সুন্দরীকে। গোধূলি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে নিম গাছটার দিকে। হুজুর, হুজুর, ও হুজুর। আরে তুমি এত রাইতে কি হয়েছে? আমার সুন্দরী রে, আমার সুন্দরী রে নিয়ে গেছে হুজুর। কে নিয়ে গেছে? কি হয়েছে আমার খুইলা কও। চোখে নাই হুজুর, আপনি আমার লোকে চলেন। আচ্ছা জামু, তুমি আগে শান্ত হও, আমার খুইলা কও কি হয়েছে। আমার সুন্দরী ওই নিম গাছে নিয়ে গেছে। আমার ভাইয়া মনে হয় আর ফিরবো না। কি কও?
কখনকার ঘটনা? ওই যে মাগরিবের পরে। আমি আরো 2 দিন ধরে জামু জামু করতেছি। আমার শরীরটা ভালো না, কালকে থেকে তাই আর যাই নাই। আমার ভাইয়া না। তুমি তুমি চিন্তা করো না, আমি কইছি না এইবার আমি সুন্দরীর কোনো ক্ষতি হইতে দিব না। তুমি একটু খাড়াও, আমি ভেতর থেকে আইতেছি। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আইতেছি। চলো। বাবা, বাবা তুমি এত দেরি করলা কেন বাবা? সুন্দরী, শান্ত হও মা, আমি আসছি তো। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার এক শেষে সরিষার তেল গরম করে এনে দাও। গরম তেল কেন? অত কষ্ট করার সময় নাই, হুজুর যা করতেছ তাই কর। আমি আসছি। ওই নিম গাছটা? হুজুর আচ্ছা ঠিক আছে, বাইরে তো বৃষ্টি হইতেছে, তুমি একটু আলোর ব্যবস্থা করো। জি, আলোর ব্যবস্থা আছে। ওরে আজকে আইতেই হইব, এই চালার নিচে আগুন জ্বালানির ব্যবস্থা করতে হইব। জি, আমি আগুন জ্বালানির ব্যবস্থা করতেছি। এই তো গরম তেল নিয়ে আসো। আর শোনো, তোমার মন একটু শক্ত করা লাগবে। যাই হোক, তোমরা কিন্তু কোনো কিছুতেই বাধা দিবা না। কিন্তু আর কোনো কিন্তু না, উনি যা করছে তাই হইব। হুজুর আগুন জ্বালানো হইছে, আপনি আসেন। চলো। তোমরা এই দিকটা ফাঁকা করো, মাঝখানে কেউ আসবা না। জি। আজকা তো রাইতেই হইব, আয়। বাবা, বাবা, বাবা সুন্দরী। কিছু হইব না মা, সব ঠিক হয়ে যাব। বস বস। বসবি না? বসতে তো তোরে হইবই। বাবা, বাবা সুন্দরী। না চুপ, হুজুর কইছে না বাধা দিতে না। কিন্তু বাবা, সুন্দরীরা বাঁচাইতে হইব না মা, এটা ছাড়া আর কোনো উপায় নাই। মাইয়াডারে ছাইরা দিদা কইছিলাম না? কেন কেন তুই মানুষের ক্ষতি করস? এখানে তোর জায়গা নাই, যেখান থেকে আইসস ফেরত যা। ছাড়তে তো তোরে হইবই। আমি নিয়ে যাবো, আমার ভালো লাগছে। যাবি না শয়তান? এই না, খবরদার, বংশ কিন্তু আমি নির্বংশ কইরা দিব। ছাইরা দে ওরে। বাবা, বাবা কি হচ্ছে এসব? সুন্দরী ও তো এমনি মরে যাবে। কিছু হইব না মা, হুজুর তো কইছে নিজের একটু শক্ত করা লাগবো। না বাবা, এসব কুসংস্কার। এভাবে করে একটা মানুষকে মারার কোনো মানেই হয় না। এই আপনি থামেন। আমি কইছিলাম কোনো বাধা দেওয়া যাবে না, গরম তেলটা দাও। বাবা কি করছে সে? গরম তেল নাকে ঢেলে দিচ্ছে। না বাবা, এটা খুব অন্যায় হচ্ছে। না, তুই আর কোনো বাধা দিবি না, চুপচাপ থাক। আজকে তোর চোখের সামনে যা হইছে সব তুই দেখছস না? কিন্তু বাবা, ট্রিটমেন্ট অন্যভাবেও করা যায়, তাই বলে এভাবে তো এমনি মরে যাবে। আর ফেরত আসবি না। আজব, ওরে আমি জানুম না, আজকে যাইতাছি, কিন্তু আমি আবার আমো, ওরে আমি নিয়ে যাবই। যা যা। ওরে ঘরে নিয়ে যাও। এই তো সুন্দরী, এই তো আমি। চল চল ঘরে চল। কুয়াশা কুয়াশা কুয়াশা
ইন্টারনেটে চাইলেই সব সম্ভব। এই সম্ভবকে আরো সহজ করতে 30 দিন মেয়াদের নির্দিষ্ট ইন্টারনেট প্যাকে এখন 50% বোনাস। 5 জিবির দামে 7.5 জিবি ও 8 জিবির দামে 12 জিবি ইন্টারনেট। 299 টাকায় 7.5 জিবি নিতে ডায়াল *121*3458# আর 399 টাকায় 12 জিবি নিতে ডায়াল *121*3392#। অফার দুটি মাই জিপি অ্যাপ থেকেও নেওয়া যাবে। বিস্তারিত grameenphone.com। করোনা ভাইরাস, কোভিড-19। সব মানুষের শরীরে কোভিড-19 সংক্রমণ হয়নি, কিন্তু সব মানুষের মনে কোভিড-19 ভীতি সংক্রমণ হয়ে গেছে। ভয়, উদ্বেগ, স্বজন হারানোর কষ্ট। বিশ্বজুড়ে মানুষের মন এখন এই 3 মানসিক আঘাতে জর্জরিত, যা তাদের শারীরিকভাবেও করছে দুর্বল। তাই আপনার মনের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, আপনার মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য এই মহামারীতে সুস্থ রাখতে ব্র্যাকের অনুষ্ঠান মন থেকে বলছি 23 আগস্ট রবিবার সন্ধ্যা 6টায় এবিসি রেডিওতে সরাসরি উপস্থিত থাকছেন ব্র্যাক, কোভিড-19 ক্রাইসিস রেসপন্স কান পেতে রই এবং সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক PHWC থেকে মেন্টাল হেলথ এক্সপার্টস। SMS এবং ফেসবুক লাইভে মেন্টাল হেলথ এক্সপার্ট শুনবে আপনার মনের কথা। মন থেকে বলছি 23 আগস্ট রবিবার সন্ধ্যা 6টায় রেহানের সাথে। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্বতেও আমরা দেখেছি সুন্দরীর কথা, সুন্দরীর বাবা, গধূলির কথা। আমরা সবকিছু জানছি এবং মরার যেই শিকার, প্রতি বছর মরা যে শিকারের জন্য আসে, সেই ঘটনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আর কথা না বলি প্লিজ, অনেক ইন্টারাপশন হয়। কথা বললে গল্পের মাঝখানে গল্পের খেই হারিয়ে যেতে না পারেন, গল্পের মধ্যেই থাকেন, যাতে ইনভলভ থাকেন গল্পের মধ্যে। তাই সরাসরি চলে যাচ্ছি শেষ পর্বে, যেখানে রয়েছে আপনাদের সব প্রশ্নের সমাধান। কিন্তু আসলে কি আছে সমাধান নাকি নেই সেটাই জানবো এবং সেটার জন্যই থাকতে হবে একদম শেষ পর্ব পর্যন্ত। আপনারা শুনছেন মরার আসর, কুয়াশা এবং সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিওতে। হুজুর, দেখো মনটা একটু শক্ত কর। যতদিন যাইব তত উৎপাত আরো বাড়বো। কোনো উপায় নাই। দেখো, আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। আমার বাপ ও তার সারাটা জীবন এই গ্রামে থাইকা মানুষের এই কালো ছায়া থাইকা বাঁচানোর চেষ্টা করছে। এই চেষ্টায় সে তার জীবন হারাইছে। আমার বাপের লাশটা আমি আজও ভুলতে পারি না। উল্টা কইরা ওই নিম গাছের লগে ঝোলায় রাখছিল। আমি সেই দিন প্রতিজ্ঞা করছিলাম, এর শেষ আমি দেখাই সারুম। এসব কি হচ্ছে বাবা? আজকের পর সুন্দরীর সাথে আর এমন কিচ্ছু হবে না। তাইলে কি করতে চাও মা? আমি শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে, দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব, কিন্তু আমার চোখের সামনে এসব হতে পারে না। চিকিৎসা কইরা যদি সব সমস্যার সমাধান করা যাইতো, তাইলে কি এতগুলা বছর ধরে এতগুলা মানুষের জীবন এমনিই চলে যাইতো? সেটা হয়েছে আপনাদের অন্ধবিশ্বাসের কারণে। বছরের পর বছর ধরে মানুষের মাথায় সব ভয়ভীতি ঢুকানো হয়েছে। তাতে আমার লাভ কি? আমি তো একটা পয়সাও কারো থেকে নেই না। টাকা পয়সা তো সবকিছু না, এর চেয়ে বড় এবং ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য থাকতে পারে। কি কইতাছস তুই? ওনার লগে আমরা কথা কর সাহস করতে পাইলি? আমি কথা কইতাছি তো মা। শহরের রং চং দেখা এই গ্রামের আন্ধার রাইতের সব ভয়ঙ্কর ইতিহাস ভুলে গেছো, কিন্তু ওই শহর কষ্ট আর ধোকা ছাড়া তো আর কিছুই দেয় নাই তোমারে মা। আপনি এসব ওই মরার সামনে কোনো সাধারণ মানুষের পক্ষে খাড়ানো সম্ভব না। আমিও খুব সাধারণ না। ঠিক আছে মা, তুমি তোমার মতো কইরা চেষ্টা করো, আমি আমার মতো কইরা চেষ্টা করি। এই যুদ্ধ খালি সুন্দরীরা বাঁচানোর জন্য না, এই যুদ্ধ আমার বহু বছরের।
এইখান থেকে আমি পিছপা হব না। ও ছোট মানুষ, এত বুঝ নাই। আপনি ওর কথা কিছু মনে করেন না হুজুর। এই সব কথায় আমি কিছু মনে করি না। সুন্দরীরা তো দেখা শুনে থইতেছ, বড় মেয়ারেও একটু দেখা শুনে তুইও। মনে বড় চোট পাইছে। আর এই যে এই তাবিজ চারটা সুন্দরীর ঘরের চার কোনায় পইতা রাখো। আজ আমি আসি। সুন্দরী, এই সুন্দরী, আরে কোথায় গেল? এই তো ছিল। এই সুন্দরী, সুন্দরী, এই সুন্দরী, তুই চালের ওপর কি করছিস? নাম ওখান থেকে। কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? তুমি কে? সুন্দরী কোথায়? নাই মানে? সুন্দরী কোথায়? কি করেছো? সুন্দরী, এই কে তুই? ওকে মারলি কেন? আমার তোরে ভালো লাগছে মানে? গুদুলি, ওঠ মা। গুদুলি, বাবা, ও বাবা, সব শেষ হয়ে গেছে রে মা, সব শেষ হয়ে গেছে। সুন্দরী তো আর নাই। কাল রাতে আমি ওকে দেখেছি বাবা। দেখছিস মা, তুই ঠিক আছিস তো? তুই অজ্ঞান হয়ে ওই গাছের তলা পড়ে আসিলি, ওই ডাইলে সুন্দরী রে। তুই ঠিক আছিস তো মা? আমি ঠিক আছি মা। সুন্দরীকে একবার শেষ দেখা দে, আমাকে নিয়ে চলো। ওর নজরে যে একবার পড়ছে সে তো ঠিক থাকে না রে মা। আমার সুন্দরীরেও নিয়ে গেল। আমি তোর কিছু হইতে দেবো না রে মা। এখন ভাবার সময় নেই বাবা, চলো। আসেন, বসেন। তোর বাবা কই রে মা? বাবা একটু বাইরে গেছে। বাবা আপনাকে ডাকেনি, আমি ডেকেছি। আমার মাফ করে দে রে মা, আমি অনেক চেষ্টা করছি। আমি দিন রাত শুধু খুঁজছি একটা পথ যেটা দিয়ে সুন্দরীরা বাঁচানো যায়, কিন্তু আমি পারি নাই রে মা। আমি আপনাকে কোনো দোষ দেওয়ার জন্য ডাকিনি, আমি সবকিছু জানতে চাই। সবকিছু? কিসের ব্যাপারে? মরা। কিন্তু তুই তো বিশ্বাসই করস না। বিশ্বাস না করলে মানুষ সত্যরে অসত্য দেখে, আর অসত্যরে সত্য। বিশ্বাস অবিশ্বাস কোনো কিছু আমি এই মুহূর্তে ভাবতে পারছি না। আর সেদিন রাতে যা দেখেছি সেটাকে আসলে বিশ্বাস করবো কি করবো না সেটাও বুঝতে পারছি না। কি দেখছোস? একটা অবয়ব, অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ না। ও নারীও না, পুরুষও না, মানুষও না, কোনো জন্তু জানোয়ারও না। ও হইল ভয়ের একটা চেহারা। কে সে? কোত্থেকে এসেছে? এই প্রশ্নের উত্তর যদি আমি খুঁজে পাইতাম তাহলে তো আমি এর সমাধানই কইরা ফেলাইতাম রে মা। তাই অনেক চেষ্টা করে আমি ওর পিছু নিছিলাম। কি সুদূর পর্যন্ত সাহস করে গেছিলাম, কিন্তু ওই পশ্চিম বিলে যাইয়া একেবারে চোখের সামনে নাই হয়ে গেল। তাহলে যা কিছু চলছে এভাবেই চলবে? আমার বাপে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নিজের জীবন হারায় দিছে। তারপর আমি এর পিছু ছুটতেছি। আমি জানি না এর শেষ কই, কিন্তু আমি শেষ দেখব। না মা,
তুই ভুল করিস না, তুই ওরে একবার চোখে দেখে ফেলাইছিস। এখন তোর জীবনও বিপদে, তুই যত তাড়াতাড়ি পারস এখান থেকে যা। বাবাকে এখানে একা রেখে আমি কোথাও যাব না। বাবা, আয় মা। বাবা, এসব কেন হলো বাবা? আমি কতবার চেষ্টা করেছি সুন্দরীকে এখান থেকে নিয়ে যাওয়ার। আমি যদি ওকে নিয়ে যেতাম তাহলে এসব হতো না, তাই না বাবা? না রে মা, ওর ভাগ্যে যা ছিল তাই হয়েছে। মায়াটা আমার সারা জীবন কষ্ট করছে, মায়ের আদর পায় নাই। সারাদিন তোর কথা কইতো, তোরও উপায় নাই। বাবা, আমি আর শহরে যাব না, আমি এখানেই থাকবো। আরে মা, হুজুরের সাথে আমার কত হয়েছে, আমি তোর সাথে খারাপ কিছু হইতে দিব না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর শহরে পাঠাই দেব। বাবা, আমি কোথাও যাব না, আর এই ব্যাপারে আমি কোনো কথাও শুনবো না। বদলি, বদলি শোন। অরবিন্দু, তুমি এখানে? কোথায় চলে গেলে গধূলি? আমি তোমাকে কত খুঁজেছি। তোমার ফোনটা বন্ধ, তোমার সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। ভুল আমি করেছি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি? কিন্তু তুমি এখানে এলে কি করে? অনেক কষ্টে, অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করে তারপরে এসেছি। দেখো অরবিন্দু, আমি নিজেকে নিয়ে এখন কিছুই ভাবছি না। আর তাছাড়া তোমার তো বিয়ে। আমি বিয়ে করিনি, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি আর ফিরে যাব না তোমাকে ছাড়া। এরে মা। বাবা, ও আসসালামু আলাইকুম। আমি অরবিন্দু। গধূলি আর আমি একই সাথে পড়াশোনা করি। ও, আসো বাবা, ভেতরে আসো। কে রে গদুলি, ওরে বাইরে দাঁড় করায় রাখছিস কেন? নিয়ে আয় ভেতরে। আসো, ভেতরে আসো। চাচা, আমি আসলে এসেছি আপনার কাছে একটা কিছু চাইতে। অরবিন্দু প্লিজ, এখন এসব বলার সময় না। আর তাছাড়া তুমি সুন্দরীর কথা জানো, এই মুহূর্তে আমার পরিবারের কি অবস্থা সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমি সব বুঝতে পারছি। গদুলি, তুই থাম, আমি কথা কইতেছি তো। বাবা, তুমি বলো। আমি আমি গধূলিকে বিয়ে করতে চাই। আমি ওকে খুব পছন্দ করি আসলে, এবং গধূলিও তাই। আমার সাথে রাগারাগি করেই গধূলি এখানে চলে এসেছিল। আমি অনেক খুঁজে এখানে এসেছি। আমাকে আপনি ফিরিয়ে দিন না প্লিজ। দেখো বাবা, আমি আমার একটা মাইয়া হারাইছি, ওরে আমি আর হারাইতে চাই না। এই মাইয়া দুইটারে আমি অনেক কষ্ট করে বড় করছি। আমি ওকে কোনোদিনও কষ্ট দেব না। কিন্তু বাবা, তোমার পরিবার। আমি সবাইকে মানিয়ে নেব। গদুলি। হ্যাঁ বাবা। মারে, আমি তো সারা জীবন তোর কাছে কিচ্ছু চাই নাই। আমার একটা মাইয়া আমি এমনি হারাইছি। তুই আমার কথা রমত করিস না, তুই অল্লাগে যা। কিন্তু বাবা, তোমাকে এখানে একা ফেলে আমি কোথাও যাব না। সেসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। বাবাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। শুধু একটা মাস সময় দাও আমাকে, ওখানে আমরা দুজন সব গুছিয়ে তারপর বাবাকে নিয়ে যাব। তুমি যাবে আমার সাথে বাবা? যাবো রে মা, আমি তোর সাথেই যাব। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বাবা, তোমরা কাল কি রওনা দাও। এখানে থাকা গধূলির জন্য ভালো না। জি, আমি গিয়েই যত দ্রুত সম্ভব আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করব। কি রাগ এখনো কমেনি? কি হলোটা কি গধূলি? আচ্ছা আচ্ছা বলো তো, তুমি কি ভেবেই ফেলেছো যে আমার সাথে কথাই বলবে না? গধূলি, কি হলো এভাবে বসে আছো কেন? হ্যাঁ গধূলি। আচ্ছা বাবা, আমি সরি তো।
যাচ্ছিল না, তার সাথে যাচ্ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। সুন্দরী বাঁচতে চেয়েছিল, গোধূলিও, কিন্তু মরার নজর যার দিকে একবার পড়ে সে কি আর স্বাভাবিক জীবনে কোনোদিন ফিরতে পারে? পারে না। গোধূলির লাশকে খুঁজে পায়নি আর। অরবিন্দ রাস্তার ধারে পড়েছিল, সে হয়তো বেঁচে গেছে, কিন্তু গোধূলিকে আর কেউ কোনোদিন দেখেনি। বর্ষার দিন শেষ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে এক মৌসুমের জন্য। শান্তিপুরের মানুষ আবার কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আবার বর্ষা আসতে আসতে মুখে মুখে গোধূলি আর সুন্দরীর ভয়ঙ্কর মৃত্যুর গল্প ছড়িয়ে বেড়াবে শান্তিপুরে। তারপর আবারও বর্ষা আসবে, চারিদিকে পানিবন্দী মানুষ আবারও ডাক শুনতে পাবে, মরার ডাক। এতক্ষণ ধরে চলছিল কুয়াশায় মরার আসর, যা লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়তি এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। চমৎকার একটি গল্প শুনেছেন আজকে আপনারা। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আগামী সপ্তাহে ঠিক একই সময় আবার নতুন কুয়াশার গল্প নিয়ে হাজির হচ্ছি আমি আরজে শারমিন। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং সাবধানে থাকবেন। শুভরাত্রি।